ব্যবসায়ীদের গবেষণায় বিনিয়োগের আহ্বান অর্থ উপদেষ্টার। নীতি নির্ধারকদের দুর্বলতা ও প্রতিষ্ঠানের সমন্বয়হীনতা দূর করার আহ্বান। জলবায়ু ক্ষতিগ্রস্তদের জন্য ফান্ড থেকে প্রকল্প নেওয়ার পরামর্শ দুই উপদেষ্টার। মৌলিক অধিকারে বসতিকে অন্তর্ভুক্ত করার তাগিদ। এবং বাড়ছে উচ্চশিক্ষিত বেকার, সরকারি খালি পদের ব্যবহারেই সমাধান দেখছেন শিক্ষাবিদ। সিলেবাসে ক্যারিয়ার কাউন্সেলিং চান বিশেষজ্ঞ। আমন্ত্রণ। ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ খবর নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপু। শিরোনাম দেখছিলেন, এবারে বিস্তারিত। ব্যবসায়ীদের জনগণের কল্যাণে গবেষণা বিনিয়োগের জন্য আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বলেন, নীতি নির্ধারকদের দুর্বলতা ও প্রতিষ্ঠানের সমন্বয়হীনতার কারণে বিজ্ঞানীদের গবেষণা সর্বস্তরে পৌঁছায় না। সকালে রাজধানীর এক হোটেলে গোলটেবিল আলোচনায় এসব কথা বলেন তিনি। বাণিজ্য নীতির নতুন খাতের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি উদ্ভাবন ছাড়া কোনোভাবেই এগিয়ে যাওয়া সম্ভব না। আর এ লক্ষ্যে সোমবার সকালে রাজধানীর হোটেলে ইন্টারকন্টিনেন্টালে বাজার ও শিল্প গবেষণার অংশীদারিত্বের মাধ্যমে বাংলাদেশের আবিষ্কারকে আরও শক্তিশালীকরণ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ ও ব্যবসায়ী নেতারা। এ সময় অর্থ উপদেষ্টা বলেন, বাংলাদেশের বিজ্ঞানীরা সবচেয়ে ভালো অবদান রেখেছেন কৃষি, পশুপালন ও মৎস্য খাতে। তবে অন্যান্য খাতে আমরা এখনো পিছিয়ে রয়েছি। যে মার্কেট ইন্ডাস্ট্রির সাথে যদি এডুকেশন ইনস্টিটিউশনের যদি সংযোগ না থাকে, শুধু রিসার্চ না, মার্কেট কি চায়, কোন সাবজেক্ট তাদের সে কোন ওরিয়েন্টেশনে চায়, নতুবা যে আমরা বেকার যুবক দিয়ে কি লাভ হবে? এই যে অনেক কিছু পাস করে বেড়াচ্ছে, আপনাকে দয়া করে একটু রিসার্চের জন্য টাকা পয়সা দিয়ে, আপনারা অনেক সময় দেন না। বিসিআইসি ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গবেষণার সুযোগ সৃষ্টির জোর তাগিদ দেন বাণিজ্য সচিব। টেকনোলজিস্ট আছেন, সায়েন্টিস্ট আছেন, বিভিন্ন খাতে তাদের রিসার্চ করার যে সুযোগটা, যেমন বিসিএসআইআর এর ল্যাবরেটরিজ আছে, ইউনিভার্সিটিগুলোতে ল্যাবরেটরি আছে, সেই সমস্ত জায়গায় যদি এই সুযোগটা অবারিত থাকে এবং প্রসারিত থাকে, এবং সেখানে বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয়ের যে উদ্যোগ, এটাকে যে রিসার্চারদের জন্য তাদের সুযোগটা বৃদ্ধি করা যায় এবং সেটাকে যদি মার্কেটেবল প্রোডাক্টে কনভার্ট করা যায়, তাহলে আমাদের অর্থনৈতিক উন্নয়ন যেমন হবে এবং আমাদের বিভিন্ন সেক্টরে প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন হবে, প্রোডাক্ট ইনোভেশন হবে। আর সরকারকে ব্যবসায়ীদের সাথে সমন্বয় করে কাজ করার পরামর্শ দেন ব্যবসায়ী নেতারা। প্রাইভেট সেক্টরের সাথে কোলাবোরেশন করে, পার্টনারশিপ করে একটা জিনিসকে ডেভেলপ করে বাজারে ছাড়ে কমার্শিয়ালি, আবার সেখান থেকে পয়সা উঠায় নিয়ে আসে। আপনি আপনার দপ্তর কিন্তু করছে 100 কোটি টাকা ব্যয় হচ্ছে, আসছে না কিছু। ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে মিলে একসঙ্গে যাতে করে আমাদের দেশের যে কোনো বায়োটেক প্রোডাক্ট, যে কোনো কেমিক্যাল প্রোডাক্টের স্ট্রাকচার ইলুসিডেশন, এগুলি সমস্ত কিছু আপনারা করতে পারবেন, সেই জিনিসটা নেন। ইনোভেশন হওয়ার পরেও তা মার্কেট পর্যায়ে নিয়ে আসার জন্য অর্থ বরাদ্দ থাকে না, যার জন্য অনেক উদ্ভাবন হারিয়ে যায় বলে অভিযোগ করেন বুয়েটের ভাইস চ্যান্সেলর। মিনা ফেরদাউস, নিউজ 24, ঢাকা। জলবায়ু ক্ষতিগ্রস্তদের জন্য জলবায়ু ফান্ড থেকে প্রকল্প নেয়ার পরামর্শ দিয়েছেন দুই উপদেষ্টা। বিশ্ব বসতি দিবস উপলক্ষে রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রদর্শনীর উদ্বোধনকালে পরিবেশ উপদেষ্টা বলেন, রাষ্ট্রের মৌলিক অধিকারের মধ্যে বসতিকে অন্তর্ভুক্ত করার জন্য একটি সুনির্দিষ্ট পরিকল্পনা প্রয়োজন। আর শিল্প উপদেষ্টা আদিলুর রহমান পরিকল্পিত নগর গড়ে তোলার তাগিদ দেন। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আজ পালিত হচ্ছে বিশ্ব বসতি দিবস। নগরায়নের ধারায় দেশ জুড়ে দ্রুত বিস্তৃত হচ্ছে শহর, গড়ে উঠছে নতুন নতুন বসতি। তবে পরিকল্পনাহীন নগর সম্প্রসারণের কারণে রাজধানী সহ বড় বড় শহরগুলোতে তৈরি হচ্ছে নানা সংকট। শিল্প মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা। আর তাই বিশ্ব বসতি দিবসের এবারের প্রতিপাদ্য পরিকল্পিত উন্নয়নের ধারা, নগর সমস্যায় সারা। বাংলাদেশ চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রের লবিতে 2 দিন ব্যাপী এই প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে। এতে রিহাব, রাজুক, স্থাপত্য, নগর পরিকল্পনা এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন দপ্তর ও সংস্থা তাদের আবাসন ও নির্মাণ খাতের পণ্য ও সেবা প্রদর্শন করছে। যানজট, বর্জ্য ব্যবস্থাপনা, পানি ও গ্যাসের ঘাটতি, ড্রেনেজ ব্যবস্থার অচলাবস্থা সব মিলিয়ে নগর জীবন ক্রমেই হচ্ছে অস্বস্তিকর। খাত সংশ্লিষ্টরা বলছেন, পরিকল্পিত নগর উন্নয়ন না হলে ভবিষ্যতে এই চ্যালেঞ্জ আরও বাড়বে।
পরিকল্পিত নগরীর বাইরেই ঢাকা শহরের অনেক এলাকা, সেগুলোতে আসলে আমাদের ওই যে টিওডি বললাম, ল্যান্ড রিঅ্যাডজাস্টমেন্ট, রিডেভেলপমেন্ট, এই জিনিসগুলো আমাদেরকে এখানে করতে হবে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় দুর্যোগ সহনশীল বসতি নির্মাণে এখনই উদ্যোগ নেওয়া জরুরি। প্রকল্প বাস্তবায়নে জলবায়ু ট্রাস্টি বোর্ড সহায়তা দেবে বলে জানান পরিবেশ উপদেষ্টা। বলেন, টেকসই উন্নয়নের জন্য বিকেন্দ্রীকরণের বিকল্প নেই। যে জলবায়ুর ঝুঁকিতে থাকা মানুষগুলোর জন্য আপনারা এই যে বেসরকারি পর্যায়ে যে উদ্যোগগুলো হয়েছে, এগুলোকে সরকারি পর্যায়ে স্কেল আপ করবেন, তার একটা মডেল ডেভেলপ করবেন, এটার জন্য কিন্তু একটা প্রকল্প আপনারা সাবমিট করতে পারেন। শিল্প উপদেষ্টা বলেন, অপরিকল্পিত নগরায়ন মানুষের জীবনমানের অবনতি ঘটাচ্ছে। পরিকল্পিত নগর গড়ে তোলার জন্য ভূমির সুষ্ঠু ব্যবহার, অবকাঠামো উন্নয়ন, নদী খাল রক্ষা করতে হবে। নগরগুলোর জন্য কি করা যেতে পারে এবং এর জন্য জলবায়ু ফান্ডের মাধ্যমেও যে প্রকল্পগুলো নেওয়া সম্ভব সেটা আপনারা শুনেছেন। আমাদের আসলে বর্তমান যে প্রচলিত ধ্যান ধারণের বাইরে চলে আসতে হবে, নাহলে বাংলাদেশের সাধারণ মানুষের জন্য আমরা কিছু করতে পারবো না। তিনি আরো বলেন, পরিকল্পিত নগরায়নের পাশাপাশি নিম্ন আয়ের মানুষের জন্য সাশ্রয়ী আবাসন ব্যবস্থার উদ্যোগ নিতে হবে। কাঠামোগত উন্নয়ন নয়। মরিয়ম আজিজ মৌরিন, নিউজ 24, ঢাকা। ডলারের দর স্থিতিশীল রাখতে 121 টাকা 80 পয়সা দরে 8টি ব্যাংক থেকে নিলামের মাধ্যমে আরও 104 মিলিয়ন মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। সোমবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, জুলাই থেকে চলতি অর্থ বছরে এখন পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংক নিলামের মাধ্যমে মোট 1.98 বিলিয়ন ডলার কিনেছে। এই উদ্যোগের ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে 26.62 বিলিয়ন ডলারে। দেশে বাড়ছে উচ্চশিক্ষিত বেকারের সংখ্যা। পরিসংখ্যান ব্যুরোর তথ্যে দেশে মাস্টার্স পাস প্রায় 7,65,000-এর মধ্যে 30% বেকার। শিক্ষাবিদরা বলছেন, দেশের শিক্ষিত বেকারের সংখ্যা নিয়ে হতাশা নয়, সরকারি খালি পদের যথাযথ ব্যবহারেই মিলবে চাকরি। বিশেষজ্ঞরা বলছেন, শিক্ষা প্রতিষ্ঠানে প্রচলিত সিলেবাসের সাথেই থাকুক ক্যারিয়ার কাউন্সেলিংও। মঞ্জুর রহমানের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন আল মোহাইমিনুল খান। হাতে সনদ, চোখে স্বপ্ন, বুকে সুপ্ত আশা, কর্মের খোঁজে ফেরে দাঁড়ে দাঁড়ে পায় না কোনো বাসা। জ্ঞান ভারে নুয়ে পড়া মাথা, তবু সে বেকার, সমাজের বোঝা হয়ে রয় অভিশপ্ত জীবন তার। সেরা ফলাফলে স্কুল কলেজের গণ্ডি পেরোনো এই যুবক এক বুক স্বপ্ন নিয়ে ভর্তি হয়েছিলেন দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে। কিন্তু প্রথম শ্রেণীতে স্নাতক শেষ করেও চাকরির জন্য ঘুরতে হচ্ছে হন্যে হয়ে। বিশ্ববিদ্যালয় পর্যন্ত আমি তো মেধাবী হিসাবেই প্রতিটি পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়েছি। সো মেধা নেই এটা বলার সুযোগ নেই। হয়তো যোগ্যতা কোনো জায়গায় কম অর্জন করেছি, বা যে যোগ্যতা অর্জন করছি তাতে এই চাকরির বাজারে চাকরি পাইতে একটু কষ্ট হচ্ছে। রিজিকের মালিক আল্লাহ, সো সেখানে আল্লাহ হয়তো কোনো রিজিক রাখবেন, কিন্তু আমি আপাতত দৃষ্টিতে আমার ভবিষ্যৎ দেখতেছি অন্ধকার। প্রত্যাশার চাকরি না পাওয়া তরুণদের প্রতীক যেন এখন আবু বকর। এক রাশ হতাশা নিয়ে তারা ঘুরছে দাঁড়ে দাঁড়ে। বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী যে সাবজেক্টগুলোতে পড়ে, এই সাবজেক্টগুলোর সাথে মার্কেটের কোনো সম্পর্ক নাই। বাজারে কোন ধরনের যোগ্যতা দরকার, দক্ষতা দরকার, সেটার সাথে খুব বেশি একটা সম্পর্ক নাই। গ্লোবালাইজেশনের যুগে আমাদের যেরকম দক্ষতা প্রয়োজন একজন কর্মীর, একজন এমপ্লয়ির, সেটা কিন্তু এই শিক্ষা কারিকুলাম দিয়ে তৈরি হচ্ছে না। সরকার, বেসরকারি প্রতিষ্ঠান এবং একাডেমিয়া, এই তিন সেক্টরকে সম্মিলিত হয়ে মার্কেট বেসড এবং প্র্যাকটিক্যাল লাইফ বেসড স্কিল এবং নলেজ প্রোভাইড করতে হবে। এক্সিস্টিং যে সিলেবাস আছে এটাকে ইরাডিকেট করতে হবে। পরিসংখ্যান ব্যুরোর তথ্যে দেশের মোট বেকার প্রায় 26 লাখ, যার মধ্যে বেশিরভাগই উচ্চশিক্ষিত। মাস্টার্স পাস প্রায় 7,65,000-এর মধ্যে 30%ই বেকার। আর জনপ্রশাসন মন্ত্রণালয় বলছে, সরকারি চাকরিতে 4,68,220টি পদ এখনো খালি। আর এনটিআরসি এর তথ্য বলছে, নিবন্ধন করা 1 লাখ শিক্ষকের পদ এখনো খালি। শিক্ষাবিদরা বলছেন, চাকরি নিয়ে হতাশা নয়, তথ্য পরিসংখ্যান বিশ্লেষণ করে সরকার উদ্যোগ নিলে শিক্ষিত যুবকরাই বদলে দিতে পারে বাংলাদেশকে। বহির্বিশ্বে আপনি দেখেন যে এই জেনারেশনটার অধিকাংশই হচ্ছে টেকনিক্যাল এডুকেশনে পড়াশোনা করা, কিন্তু আমাদের দেশে এটার অধিকাংশই হচ্ছে আমরা জেনারেল এডুকেশনে পড়াশোনা করছি। এবং জেনারেল এডুকেশনের থেকে আপনি এই তাত্ত্বিক জ্ঞান,
এটাকে নিয়ে মার্কেটে সরাসরি আপনি প্রয়োগ করার সুযোগ পাবেন না। আর সুযোগ না পেলেই কিন্তু আলটিমেটলি এই যে বেকারত্ব যেটা বাড়ছে এটা যুগে যুগে আরও বাড়বে যদি আমরা এই জায়গাটাতে পরিবর্তনটা নিয়ে আসতে না পারি। রাষ্ট্রবিজ্ঞানীরা উচ্চশিক্ষিত বেকারত্ব বৃদ্ধির জন্য রাষ্ট্রীয় সুযোগের সুষম বন্টনের অভাবকেও দায়ী করছেন। রাষ্ট্র যদি প্রথমত পলিসিগতভাবে চেঞ্জ করবে যে সে সম্পূর্ণ মেধার ভিত্তিতে রিক্রুটমেন্ট করবে, এটা পলিসি হবে তার। আর দ্বিতীয়ত হলো এই পলিসিটা বাস্তবায়ন করতে হবে। আপনার আত্মীয়কে আপনি চাকরি দিতে পারবেন যদি মেধায় আসে, এইটাই হলো ইম্পর্টেন্ট ব্যাপার। কিন্তু আমাদের এখানে মেধায় ইম্পর্টেন্স না, ইম্পর্টেন্স হলো সম্পর্ক। উন্নত দেশগুলোতে রিক্রুটমেন্ট হয় অ্যাচিভমেন্টের কারণে, আপনি অর্জন করেন। আর উন্নয়নশীল দেশগুলোতে রিক্রুটমেন্ট হয় এটাকে বলে অ্যাসক্রিপশন, আপনাকে দেওয়া হয়। হতাশা নয়, জনমিতি বিশ্লেষণ করে এখনই উদ্যোগ নেওয়ার তাগিদ বিশ্লেষকদের। শিক্ষা আর কর্মস্থলের মধ্যে তৈরি হয়েছে এক বিশাল ফারাক, যার ফলে কাগজের সনদের ভারে নুয়ে পড়ছেন শিক্ষিত তরুণ তরুণীরা। বাবা মার কষ্টার্জিত টাকা দিয়ে যে শিক্ষায় তারা বছরের পর বছর শিক্ষিত হয়ে উঠছেন, সেই শিক্ষাই এক পর্যায়ে অভিশাপ হয়ে ফিরে আসছে তাদের কাছে। এই তরুণ তরুণীদের কর্মমুখী শিক্ষায় শিক্ষিত করে তুলতে রাষ্ট্র কি ব্যবস্থা নেয়, সেটি এখন দেখার বিষয়। আল মোহাম্মদুল খান, নিউজ 24, ঢাকা। সূচকের পতনে টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ বেড়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে, তবে সূচক ও লেনদেন উভয় বেড়েছে অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে। সোমবার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস শেষে ডিএসইতে সবকটি সূচকের মান কমেছে। প্রধান সূচক ডিএসইএক্স 23 পয়েন্ট কমে অবস্থান নেয় 5423 পয়েন্টে। সূচক কমলেও এদিন ডিএসইতে লেনদেন 117 কোটি টাকা বেড়েছে। এছাড়া হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের দাম বেড়েছে 96টির, কমেছে 255টির এবং অপরিবর্তিত রয়েছে 44টি কোম্পানির শেয়ারের দাম। অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসইতে সার্বিক সূচক সিএএসপিআই 10 পয়েন্ট বেড়েছে আর লেনদেন প্রায় 5.25 কোটি টাকা ছাড়িয়েছে। কার এই ছিল পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমের এখনকার আয়োজন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।